হে গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে চলে এলাম আরো একটা গল্প নিয়ে। গল্পের নাম অভিশপ্ত ছায়া আর গল্পের লেখক হচ্ছে আদিব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2টো, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমার ল্যাপটপের স্ক্রিনে একটা সাদা পাতা খোলা। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটা গল্প লেখার, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। কেমন জানি একটা অস্থির অস্থির কাজ করছে বুকের ভিতর। হঠাৎ করে মনে হলো কেউ জানি আমার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠলাম। এই ফ্ল্যাটে আমি একা থাকি, আর আমার জানালাটা 5তলা। কে থাকবে এত রাতে? আমি ধীরে ধীরে করে জানালার পাশে এগিয়ে গেলাম। পর্দাটা একটু সরিয়ে উঁকি দিলাম। বাইরে নিছক কালো অন্ধকার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা এসে লাগছে জানালার কাঁচে। কিছু দেখতে পেলাম না, হয়তো মনের ভুল। আজকাল এমনিতে আমার মনটা ভালো নেই। চাকরির চাপ, ভবিষ্যতের চিন্তা, সব মিলিয়ে একটা ঘোরের মধ্যে থাকি। কিন্তু এই অস্থিরটা কাটছে না। মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে। আমার ফ্ল্যাটের ভিতরেই যেন একটা অদৃশ্য উপস্থিতি। আমি দ্রুত পর্দাটা টেনে দিলাম এবং ল্যাপটপের কাছে ফিরে এলাম। চেষ্টা করলাম আবার গল্প মন দিতে, কিন্তু অক্ষরগুলো যেন আমার চোখের সামনে নাচতে শুরু করলো। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। কিনে দেখলাম আমার বন্ধু অশোকের নাম। এত রাতে অশোক ফোন করেছে কেন? আমি অবাক হয়ে ফোনটা ধরলাম। হ্যালো অর্ক, এত রাতে কি ব্যাপার? আমি বললাম। ওপাশ থেকে অর্কর গলাটা যেন কাঁপা কাঁপা শোনালো। রাহুল, তুই ঠিক আছিস? আমি একটু অবাক হলাম। হ্যাঁ, আমি ঠিক আছি। কেন বলতো, কি হয়েছে? অর্ক বলল, না মানে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখলাম তোকে নিয়ে। আমি তখন একটু হেসে উঠলাম। আরে বাবা, স্বপ্ন দেখে এত ভয় পেয়েছিস যে এত রাতে ফোন করেছিস? তা কি স্বপ্ন দেখেছিস আমাকে তো বল। অর্ক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, স্বপ্নটা একটু অদ্ভুত ছিল রাহুল। আমি দেখলাম তুই একটা পুরনো বাড়ির ছাদে দাঁড়িয়ে আছিস। তোর পিছনে একটা বিশাল কালো ছায়া। ছায়াটা তোর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তুই হাসছিস একটা অদ্ভুত বিচ্ছিরি হাসি। অর্কের কথা শুনে আমার হাসি মিলিয়ে গেল। আমার বুকটা ভেতর থেকে কেমন জানি হিম হয়ে গেল। আমি অর্ককে আমার জানালার বাইরে অস্থিরতার কথা বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই অর্ক বলল, আর জানিস রাহুল, সেই ছায়াটা দেখতে ঠিক তোর মতোই ছিল। আমার হাত থেকে ফোনটা পড়ে যেতেই অর্কের কথাগুলো আমার কানে বাজতে লাগলো। ছায়াটা দেখতে ঠিক তোর মতোই ছিল। আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। আমি দ্রুত ফোনটা তুলে নিলাম। অর্ক, তুই কি বলছিস? আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অর্ক বলল, আমি জানি না রাহুল, স্বপ্নটা এত বাস্তব মনে হয়েছিল যে আমার ভয়ে ঘুম থেকে উঠে পড়লাম। আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আমি অর্ককে বললাম, অর্ক, আমারও কেমন যেন লাগছে। কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল কেউ জানি আমার জানালার বাইরে দাঁড়িয়ে আছে, আর এখনো এই স্বপ্ন। অর্ক বলল, শোন রাহুল, তুই একা থাকিস। আমার মনে হয় তোর এখন একা থাকা ঠিক হবে না। আমি আসছি তোর কাছে। আমি অর্ককে বারণ করতে পারলাম না। আমারও মনে হচ্ছিল এই মুহূর্তে আমার একজন সঙ্গী খুব প্রয়োজন। অর্ক মিনিট 15-এর মধ্যে আমার ফ্ল্যাটে চলে এলো। ওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো লাল। দেখে মনে হচ্ছে ও সত্যি খুব ভয় পেয়েছে। কি হয়েছে রে, এত ভয় পাচ্ছিস কেন? আমি অর্ককে বললাম। অর্ক সোফার উপরে ধপ করে বসে পড়লো। আমি জানি না রাহুল, স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে আমি এখনো কাঁপছি। আর তোর কথা তো শুনে মনে হচ্ছে এটা শুধু একটা স্বপ্ন নয়। আমরা দুজনে চুপ করে বসে রইলাম। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল এই নীরবতাটা যেন আরো বেশি ভয়ঙ্কর। অর্ক হঠাৎ বলল, রাহুল, তোর কি মনে আছে সেই পুরনো বাড়িটার কথা, যেখানে আমরা ছোটবেলায় খেলতে যেতাম? আমি অবাক হয়ে অর্কর দিকে তাকালাম। কোন বাড়ি? আরে বাবা, আমাদের পাড়ায় শেষ মাথায় যে বাড়িটা ছিল, যেটাতে সবাই ভূতের বাড়ি বলতো। আমরা কতবার সেখানে লুকিয়ে লুকিয়ে খেলতে গিয়েছি। অর্ক বলল, ও, আমার মনে পড়েছে সেই বাড়িটার কথা। হ্যাঁ, ওটা একটা পুরনো বাড়ি, আর পুরোপুরিভাবে ভাঙা ছিল। ছোটবেলায় আমরা সবাই বাড়িটাকে এড়িয়ে চলতাম, কিন্তু অর্ক আর আমি কয়েকবার লুকিয়ে সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। কিন্তু হঠাৎ সেই বাড়ির কথা কেন? আমি জিজ্ঞাসা করলাম। অর্ক বলল, আমার স্বপ্নের মধ্যে সেই বাড়িটাই ছিল। সেই বাড়ির ছাদের উপরে দাঁড়িয়েছিলিস। আমার সারা শরীর আরো ভয়ে কেঁপে উঠলো। সেই বাড়িটা তো অনেক বছর আগেই ভেঙে ফেলা হয়েছে। তাহলে অর্ক স্বপ্নে সেই বাড়িটা দেখলো কেন? আর আমি কেন সেই বাড়ির ছাদে ছিলাম? অর্ক, তুই কি নিশ্চিত যে সেই বাড়িটাই ছিল? আমি জিজ্ঞাসা করলাম। অর্ক তখন মাথা নাড়ালো। হ্যাঁ, আমি নিশ্চিত। সেই ভাঙা বাড়ি, দেওয়াল, পুরনো ছাদ, সবকিছু অস্পষ্টই ছিল। আমরা দুজন চুপ করে রইলাম। ওই ঘটনাগুলো যেন একটা অদ্ভুত রহস্যর জাল বুনছে। আমি জানি না এই রহস্যের শেষ কোথায়। অর্ক হঠাৎ করে উঠে দাঁড়ালো। রাহুল, আমার মনে হচ্ছে আমাদের বাড়িটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেই বাড়িটা তো আর নেই। তখন অর্ক বলল, না থাকলেও সেই বাড়িটার ইতিহাস আছে। হয়তো সেই ইতিহাসের মধ্যে আমাদের স্বপ্নের রহস্য লুকিয়ে আছে। আমি অর্কর কথায় সায় দিলাম। আমারও মনে হচ্ছিল এই রহস্যের সমাধান না করলে
আমরা শান্তিতে থাকতে পারবো না। আমরা দুজনে তখন সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালে আমরা সেই বাড়িটার ব্যাপারে খোঁজ নেব। সেই রাতটা আমাদের দুজনের কোনো মতো কাটলো। আমি আর অর্ক দুজন ভয়ে ভয়ে সারা রাতেই ছিলাম। একটু শব্দ হলে আমরা চমকে উঠতাম। ভোরের আলো ফুটতেই আমাদের মনে হলো এবার একটু স্বস্তি এলো। সকালে আমরা সেই পুরনো পাড়ার দিকে রওনা হলাম। সেখানে এক সময় যে ভূতের বাড়িটা ছিল এখন সেখানে একটা নতুন ফ্ল্যাট কমপ্লেক্স তৈরি হচ্ছে। আমরা সেখানকার পুরনো বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, কিন্তু কেউ সেই বাড়িটার ব্যাপারে বিশেষ কিছু বলতে পারলো না। সবাই শুধু বলল বাড়িটা অনেক পুরনো ছিল এবং সেখানে নাকি অনেক অশুভ ঘটনা ঘটতো। আমরা হতাশ হয়ে ফিরে আসছিলাম। হঠাৎ একজন বৃদ্ধা আমাদের ডাকলেন। তিনি বললেন, তোমরা কি সেই পুরনো বাড়িটার ব্যাপারে জানতে চাইছো? আমরা দুজনে তখন অবাক হয়ে বৃদ্ধর দিকে তাকালাম। হ্যাঁ মাসিমা, আপনি কিছু জানেন? বৃদ্ধা বললেন, আমি অনেক কিছুই জানি। সেই বাড়িটা অভিশপ্ত ছিল। সেখানে একজন তান্ত্রিক থাকতো, সে নাকি কালো জাদু করত। আমার আর অর্কের চোখ কপালে উঠল। তান্ত্রিক, কালো জাদু, এইসব কথা তো আমরা আগে শুনিনি। তখন বৃদ্ধা বলতে লাগলেন, সেই তান্ত্রিক নাকি মানুষকে বলি দিত, আর তারপর শেষ বলি ছিল একজন যুবক, যে যুবকটা দেখতে হুবহু তোমার মতোই ছিল। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বললেন, আমার সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। এবার আর কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমার মনে হলো আমি যেন একটা বড় অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি। সেই যুবক, সেই তান্ত্রিক, সেই কালো জাদু সব মিলিয়ে একটা ভয়ঙ্কর রহস্যের জাল বুনছে। বৃদ্ধার কথা শুনে আমার অর্ধেকে মাথা ঘুরে গেল। সেই যুবকটা দেখতে হুবহু আমার মতো ছিল। এ কেমন কথা? আমি কি তবে সেই অভিশপ্ত ইতিহাসের অংশ? আমার বুকের ভেতরটা ধড়পড় করছিল। অর্ক কোনো মতে নিজেকে সামলে নিয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, মাসিমা, সেই তান্ত্রিকের নাম কি ছিল আর সেই যুবকটার কি হয়েছিল? তখন বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই তান্ত্রিকের নাম ছিল কালকুষ্ঠ। সে ছিল খুব শক্তিশালী আর সে যুবকটার নাম ছিল রাহুল। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক তোমারই মতোই নাম। আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। কেমন কাকতালীয়। বৃদ্ধা বলতে লাগলেন, কালকুষ্ঠ সে যুবক রাহুলকে বলি দিয়েছিল অমরত্ব লাভ করার জন্য, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। যুবক রাহুলের আত্মা কালকুষ্ঠের কালো জাদুর প্রভাবে অভিশপ্ত হয়ে যায় এবং সে কালকুষ্ঠেরই ছায়া হয়ে ওঠে। সেই ছায়া নাকি আজও সেই বাড়ির চারিপাশে ঘুরে বেড়ায়। বৃদ্ধার কথা শুনে আমার মনে হলো আমার চারপাশে যেন কে একটা অদৃশ্য শীতল বাতাস বয়ে গেল। অর্ক জিজ্ঞাসা করলো, কিন্তু মাসিমা, সেই বাড়িটা তো আর এখন নেই, তাহলে সেই ছায়াটা কোথায় যাবে? বৃদ্ধা রহস্যময় হাসি হেসে বললেন, ছায়া কি কখনো মরে? ছায়া তো শুধু আশ্রয় খোঁজে, আর ছায়াটা নাকি এখন একটা নতুন আশ্রয় খুঁজে নিয়েছে। বৃদ্ধার কথাগুলো আমার মনে একটা গভীর ছাপ ফেললো। নতুন আশ্রয়? তাহলে কি সেই ছায়াটা আশ্রয় হিসাবে আমাকে বেছে নিয়েছে? আমার মনে পড়লো অর্কের স্বপ্নের কথা, যেখানে ছায়াটা দেখতে ঠিক আমার মতোই ছিল। আমরা বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে ফিরে এলাম। আমাদের মনে তখন হাজারো প্রশ্ন। সবকিছুর মানে কি? আমি কি তাহলে সত্যি সেই অভিশপ্ত রাহুলের পুনর্জন্ম, নাকি সেই ছায়াটা আমাকে তার নতুন শিকার বানাতে চায়? আমরা অর্কের ফ্ল্যাটে ফিরে এলাম। আমার মাথা তখনও ঘুরছে। অর্ক বলল, রাহুল, আমার মনে হচ্ছে আমাদের এক তান্ত্রিকের সাহায্য নেওয়া উচিত। আমি অর্কের কথাই সায় দিলাম। ওই রহস্যের সমাধান আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা একজন পরিচিত তান্ত্রিকের খোঁজ পেলাম। তিনি শহরের বাইরে একটা ছোট্ট মন্দিরে থাকেন। আমরা পরদিনই তার সাথে দেখা করতে গেলাম। তান্ত্রিক সব শুনে সবকিছু ভেবে কিছুক্ষণ পর চুপ করে রইলেন। তার চোখ দুটো ছিল তীক্ষ্ণ। তিনি যেন আমাদের মনের ভিতরে ভয়টাকেও দেখতে পাচ্ছেন। তান্ত্রিক বললেন, তোমরা যে ছায়াটার কথা বলছো সে খুব শক্তিশালী। সে শুধু একটা আত্মা নয়, সে একটা অভিশাপ। আমি জিজ্ঞাসা করলাম, অভিশাপ? কিসের অভিশাপ? তখন তান্ত্রিক বললেন, কালকুষ্ঠ সেই যুবক রাহুলকে বলি দেওয়ার সময়টা একটা মন্ত্র জপ করছিল। সেই মন্ত্রের প্রভাবে যুবক রাহুলের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং সে কালকুষ্ঠেরই ছায়া হয়ে ওঠে। সেই ছায়াটা এখনো কালকুষ্ঠেরই অসম্পূর্ণ কাজ শেষ করতে চায়। অর্ক জিজ্ঞাসা করলো, অসম্পূর্ণ কাজ? কিসের অসম্পূর্ণ কাজ? তান্ত্রিক বললেন, কালকুষ্ঠ অমরত্ব লাভ করতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। সেই ছায়াটা এখনো কালকুষ্ঠেরই অমরত্ব লাভের চেষ্টা করছে, আর তার জন্য সে এমন একটা মানুষকে খুঁজছে যার সাথে সেই যুবকের রাহুলের আত্মাটা গভীরভাবে সংযোগ আছে। তান্ত্রিক তখন আমার দিকে তাকিয়ে বললেন, আর সেই মানুষটা হচ্ছে তুমি, রাহুল। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কি সেই ছায়া, নতুন শিকার? আমি কি তাহলে কালকুষ্ঠের অসম্পূর্ণ কাজের বলি হতে চলেছি? তান্ত্রিক বললেন, ভয় পেও না রাহুল।
এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, কিন্তু তার জন্য তোমার খুব সাহসী হতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কি করতে হবে তান্ত্রিক মশাই? তান্ত্রিক বললেন তোমাদের সেই পুরনো বাড়িতে ধ্বংসের শেষে যেতে হবে। সেখানে কালকুষ্ঠের একটা গোপন আস্তানা ছিল, সেই আস্তানার ভিতরে একটা প্রাচীন পুঁথি আছে। সেই পুঁথিতেই একটা অভিশাপ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র লেখা আছে। অর্ক জিজ্ঞাসা করলো কিন্তু সেই বাড়িটা তো আর এখন নেই, সেখানে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে। তান্ত্রিক বললেন সেই কমপ্লেক্সের নিচেই কালকুষ্ঠের আস্তানা এখনো আছে, তোমাদের সেই আস্তানা খুঁজে বের করতে হবে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। একটা কথা অসম্ভব কাজ মনে হচ্ছিল, একটা আধুনিক কমপ্লেক্সের নিচে একটা গোপন আস্তানা খুঁজে বের করা। তখন তান্ত্রিক আমাদের একটা মাদুলি দিলেন, ওই মাদুলিটা আমাদের রক্ষা করবে আর ওই মন্ত্রটা জপ করবে আর তোমাদের পথ দেখাবে। আমরা তান্ত্রিককে প্রণাম করে সেখান থেকে ফিরে এলাম। আমরা অর্কের ফ্ল্যাটে ফিরে এলাম। আমাদের মনে তখনও ভয় আর উদ্বেগ, কিন্তু তার সাথে একটা নতুন সংকল্প ছিল, আমরা ওই অভিশাপ থেকে মুক্তি পাবই। পরের দিন সকালে আমরা কমপ্লেক্সের দিকে রওনা হলাম। কমপ্লেক্সটা খুব ছিল আধুনিক এবং জমজমাট। সেখানে একটা গোপন আস্তানা খুঁজে বের করা সত্যি অনেক কঠিন কাজ। আমরা কমপ্লেক্সের চারপাশে ঘোরাঘুরি করতে লাগলাম। তান্ত্রিকের দেওয়া মন্ত্রটা মনে মনে জপ করছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার মাদুলিটা যেন গরম হয়ে উঠলো। আমি মাদুলিটার দিকে তাকালাম। মাদুলিটা থেকে একটা মৃদু আলো বেরিয়ে আসলো। আলোটা যেন আমাকে একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি তখন আলোটা অনুসরণ করে একটা পুরনো ভাঙাচোরা দেয়ালের কাছে গেলাম। দেওয়ালটা ছিল ওই কমপ্লেক্সের পিছনের দিকে। দেওয়ালটার পিছনে একটা ছোট্ট অন্ধকার এবং সরু গলি ছিল, আর গলিটা এতটাই সরু ছিল যে সেখানে সূর্যের আলো পৌঁছাতো না। আমি তখন কোনো কিছু না ভেবে গলিটার ভিতরে প্রবেশ করলাম। অর্ক আমার পিছনে পিছনে এলো। গলিটা ছিল খুব নোংরা এবং দুর্গন্ধময়, কিন্তু মাদুলিটা আমাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। গলিটার শেষ মাথায় একটা পুরানো লোহার দরজা ছিল। দরজাটা ছিল জং ধরা এবং তালাবদ্ধ। মাদুলিটা দরজার কাছে আসতেই আমরা বেশি উজ্জ্বল হয়ে উঠলাম। আমি বুঝতে পারলাম না এটাই সেই গোপন আস্তানা। অর্ক বলল, রাহুল এই দরজাটা কিভাবে খুলবো? আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খুব মজবুত ছিল। আর হঠাৎ আমার মনে পড়লো তান্ত্রিকের কথা। তিনি বলেছিলেন মন্ত্রটা আমাদের পথ দেখাবে। আমি চোখ বন্ধ করে মন্ত্রটা জপ করতে শুরু করলাম। মন্ত্রটা জপ করার সাথে সাথে আমার মনে হলো আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি জেগে উঠেছে। আমি আমার হাত দরজার দিকে বাড়িয়ে দিলাম। আমার হাতটা দরজার সাথে স্পর্শ করার সাথে সাথে একটা তীব্র আলো বেরিয়ে এলো এবং দরজাটা খুলে গেল। আমরা দুজনে অবাক হয়ে দরজার দিকে তাকালাম। দরজার ভিতরে ছিল একটা অন্ধকার সিঁড়ি। সিঁড়িটা মাটির নিচে নেমে গেছে। অর্ক তার টর্চ লাইটটা জ্বালিয়ে সিঁড়ির দিকে আলো ফেললো। সিঁড়িটা ছিল খুব পুরানো এবং স্যাঁতস্যাঁতে। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর সিঁড়িটা শেষ হলো একটা বিশাল গুহার মতো জায়গা। গুহাটা ছিল খুব অন্ধকার এবং শীতল। গুহার ভিতরে একটা অদ্ভুত গন্ধ ছিল, মনে হচ্ছিল অনেক পুরানো কিছু পচে যাচ্ছে। আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। অর্ক তখন তার টর্চ লাইটটা দিয়ে চারিদিকে আলো ফেললো। গুহাটার দেওয়ালে অনেক পুরনো পুরনো ছবি আঁকা ছিল। ছবিগুলোতে কালো জাদু এবং বিভিন্ন রীতিনীতি এবং বলিদান দেখানো হয়েছে। ওগুলোকে দেখার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এটা কালকুষ্ঠেরই আস্তানা, আর এই আস্তানার ভেতরেই সেই অভিশপ্ত পুঁথি রয়েছে। আমরা গুহার ভিতরে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে লাগলাম। মাদুলিটা আমাকে একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমরা একটা পাথরের টেবিলের কাছে পৌঁছালাম। টেবিলের উপরে একটা পুরনো জংধারা সিন্দুক ছিল। মাদুলিটা সিন্দুকের কাছে আসতেই আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই সিন্দুকের ভিতরে সেই পুঁথিটা আছে মনে হয়। অর্ক সিন্দুকটা খোলার চেষ্টা করলো, কিন্তু সিন্দুকটা তালাবদ্ধ ছিল। আমি আবারও মন্ত্রটা জপ করতে শুরু করলাম। মন্ত্রটা জপ করার সাথে সাথে সিন্দুকের তালাটা খুলে গেল। আমরা তখন সাহস নিয়ে সিন্দুকের ঢাকনাটা খুললাম। সিন্দুকের ভিতরে ছিল একটা পুরানো হলুদ হয়ে যাওয়া একটা পুরানো পুঁথি। পুঁথিটা ছিল খুব মোটা এবং তার পাতাগুলো ছিল অনেক অদ্ভুত। আমি পুঁথিটাকে হাতে নিলাম। পুঁথিটা থেকে একটা অদ্ভুত শীতলতা আমার হাতে ছড়িয়ে পড়লো। আমি বুঝতে পারলাম এটাই সেই অভিশপ্ত পুঁথি, আর এই পুঁথিতেই ওই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার মন্ত্র লেখা আছে। তো গাইস, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপাতত বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।